আজকে ডোজ এবং পটেন্সি নিয়ে প্রথম ক্লাস পর্ব 1। আমি শ্রদ্ধেয় ডাক্তার তপন কুমার ঘোষ স্যারকে আজকের মূল্যবান আলোচনাটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং স্নেহ জানিয়ে আজকে আলোচনা শুরু করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা একটা কথা খুব বলে থাকি যে ওষুধ নির্বাচন করতে গেলে টোটালিটি অফ সিমটমস এর উপর নির্ভর করতে হয়, টোটালিটি অফ সিমটমস। কিন্তু বন্ধু, টোটালিটি অফ সিমটমস এর উপর নির্ভর করে ওষুধ সিলেকশন করলেই কিন্তু সেটা সিমিলিমাম হয় না, যদি না তার ডোজ এবং পোটেন্সি রোগীর উপযুক্ত হয়। তাই বন্ধু, সবার প্রথম আমি হোমিও উদ্দীপনাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে আলোচনা করবার অনুমতি দেবার জন্য। আমরা ওষুধের মাত্রা সম্পর্কে বা ডোজ সম্পর্কে, বাংলা ইংলিশ কিন্তু মিশে যাবে, হ্যাঁ, ওষুধের ডোজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমি একটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে সত্যিকারের বা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা কাকে বলবো। কারণ একজন হোমিওপ্যাথিক চিকিৎসকই কেবলমাত্র ডোজ এবং পোটেন্সি ইত্যাদি প্রতিটি বিষয়ের উপরে সঠিকভাবে নজর দেয় এবং সেটা যাতে ডাক্তাররা সঠিকভাবে উপলব্ধি করতে পারেন বা বুঝতে পারেন, এই জন্য হোমিও উদ্দীপনা একটা চেষ্টা চালাচ্ছে। তাহলে প্রথমে একটু দেখি যে আমরা কাকে হোমিওপ্যাথিক ডাক্তার বলবো। হোমিওপ্যাথিক বক্স খুলে ওষুধ দিলেই কিন্তু তিনি হোমিওপ্যাথিক ডাক্তার নন। তাহলে কে হোমিওপ্যাথিক ডাক্তার? এই প্রসঙ্গে বলতে পারি যে 1967 সালে পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়াতে সারা বাংলার চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলন করা হয়েছিল। সেখানে বাংলার তদানীন্তন সকল স্বনামধন্য চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন। যেমন সবার আগে নাম করতে হয় ডক্টর জেন কাঞ্জিলালের, তারপর ডাক্তার গৌরীনাথ মুখার্জি, ডাক্তার এস.এন. চ্যাটার্জি, রামকৃষ্ণ ঘোষ মন্ডল প্রমুখ বিখ্যাত চিকিৎসকরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সব দিক বিশ্লেষণ করে, সব দিক বিচার করে সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকের একটা সর্বগ্রাহ্য সংজ্ঞা নিরূপণ করা হয়েছে। হ্যাঁ, যে সংজ্ঞাটা সব দিক থেকেই উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তারের সংজ্ঞাটা কেমন, সেটা হচ্ছে এরকম। সংজ্ঞাটাতে বলা হলো, চিকিৎসা বিজ্ঞানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বিষয়ের জ্ঞান, অর্থাৎ মানে চিকিৎসা বিজ্ঞানের অ্যালাইড সাবজেক্ট গুলো সম্পর্কে জ্ঞানকে কাজে লাগিয়ে যে চিকিৎসক একবার একটি রুগীকে ল অফ সিমিলিয়া মেনে সূক্ষ্ম মাত্রায়, হ্যাঁ, এবং শক্তিকৃত, অর্থাৎ মানে মিনিমাম ডোজ পোটেন্টাইজ ফর্মে একটি মাত্র ওষুধ প্রেসক্রিপশন করবেন, তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে গণ্য হবেন। বাকি যারা এইভাবে ল অফ সিমিলিয়া না মেনে ডোজ এবং পোটেন্সির উপরে নজর না দিয়ে অনেক ওষুধপত্র দিয়ে থাকেন, তারা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে গণ্য হবেন না। কথা প্রসঙ্গে সকলের অবগতির জন্য আমি এরকম আর একটা সম্মেলনের কথা বলি। সারা বিশ্বে এরকম
সম্মেলন হয়েছিল যে সঠিক হোমিওপ্যাথিক ডাক্তার কারা, তাদের নির্মূল করার জন্য। সেটা হয়েছিল 1833 সালে জার্মানিতে, এবং আমরা সেটা জানতে পেরেছি হ্যানিম্যানের লেখা একটি চিঠি থেকে। হ্যানিম্যান চিঠিটা লিখেছিলেন ডক্টর সি হেরিংকে। কারণ আপনারা অনেকেই জানেন যে সেই সময় জার্মানিতে হোমিওপ্যাথি নিয়ে একটা ডামাডোল তৈরি হয়েছিল। হোমিওপ্যাথিক ডাক্তাররা সঠিকভাবে ল অফ সিমিলিয়া মানছিলেন না, হ্যানিম্যানকে মানছিলেন না। জার্নালগুলো হ্যানিম্যানের সমস্ত লেখা ইত্যাদি প্রচার করা, প্রকাশ করা বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তারা অপহোমিওপ্যাথি করছিল। তখন হ্যানিম্যান ইউরোপের বিশিষ্ট 20 জন ছাত্র, তার মধ্যে অন্যতম ছিলেন ডক্টর বোনিংহাউসেন। তারা একটি সম্মেলন করেন এবং সম্মেলনের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে আসা হয় যে ওই ল অফ সিমিলিয়া মেনে একটা মাত্র ওষুধ সূক্ষ্ম মাত্রায় বা মিনিমাম ডোজে দিলে, হ্যাঁ, সেটাই কিন্তু হোমিওপ্যাথি। অন্যটা কিন্তু হোমিওপ্যাথি না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সূক্ষ্ম মাত্রা, এই সূক্ষ্ম মাত্রা কতটা, কতটুকু ওষুধকে আমরা সূক্ষ্ম মাত্রা বলবো? বিষয়টা বুঝতে হলে ওষুধের মাত্রার যে পরিবর্তন, হ্যানিম্যান তো বারবার মাত্রা পরিবর্তন করেছেন, এবং সেই পরিবর্তনের ইতিহাস নিয়ে আমাদের একটু আলোচনা করতে হয়। এবং এই মাত্রা বারবার কেন পরিবর্তন হয়েছে, হ্যানিম্যান বারবার কেন পরিবর্তন করছেন, সেই বিষয়টা আমাদের একটু বোঝা দরকার। তাহলে আমরা আজকের জায়গাতে পৌঁছতে পারবো। এবং সব থেকে বড় কথা বন্ধু, হ্যানিম্যান আমরা সবাই জানি একজন মস্ত বড় গবেষক ছিলেন। হ্যাঁ, মানে হ্যানিম্যান যত গবেষণা করেছেন হোমিওপ্যাথি নিয়ে, তার মধ্যে কিন্তু সব থেকে বেশি সময় দিয়েছিলেন এই ডোজ এবং পোটেন্সির উপরে। হ্যাঁ, ডোজ এবং পোটেন্সির উপরে কিন্তু হ্যানিম্যান সব থেকে বেশি সময় ব্যয় করেছিলেন। যার প্রমাণ আমরা পেয়েছি অর্গাননের প্রতিটি খণ্ডে এবং চিররোগ তত্ত্বে। শুধু অর্গানন বললেই হবে না বন্ধু, তা মানে হ্যানিম্যানের লেখার মধ্যে অতি অবশ্যই প্রত্যেকের ক্রনিক ডিজিজ, হ্যানিম্যানের ক্রনিক এবং নেচার, হ্যাঁ, দি ক্রনিক ডিজিজেস, দেয়ার পিকুলিয়ার নেচার অ্যান্ড দেয়ার হোমিওপ্যাথি কিওর, এই বই পড়তে হবে। না পড়লে, এই যে আমরা এর আগে সেকেন্ড প্রেসক্রিপশন আলোচনা করেছিলাম, সেখানে সেই জায়গাটা বুঝতে হেলে গেলে হ্যানিম্যানের অর্গানের থেকেও বেশি গুরুত্ব কিন্তু ক্রনিক ডিজিজ, এই জায়গাগুলো হ্যানিম্যান সুন্দর আলোচনা করছে, যেটা আমরা কেন্টের মাধ্যমে পেয়েছিলাম। হ্যাঁ, সে যাই হোক, এই যে হ্যানিম্যান, আমরা সকলেই জানি হ্যানিম্যানের অর্গাননের 6টা খণ্ড আছে। এর মধ্যে পঞ্চম খণ্ড বা সরি, মানে 6টা সংস্করণ আছে বা এডিশন আছে, 6 এডিশন আছে, 6টা এডিশন আছে। তার মধ্যে 5th এডিশন যেটা বা পঞ্চম সংস্করণ যেটা, সেটা কিন্তু অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি যুক্ত। তাই আমরা কিন্তু গুরুত্ব সহকারে অর্গাননের পঞ্চম খণ্ড পড়ে থাকি, এবং যার অনুবাদ করেছিলেন ডক্টর ডাজেন। হ্যাঁ, ডক্টর ডাজেন তার অনুবাদ করেছিলেন। আমরা ডাক্তার কেনকে পড়ি। হ্যাঁ, আর কেনকে না পড়লে তো একজন মানে হোমিওপ্যাথি চিকিৎসকের শিক্ষা সম্পূর্ণ হয় না। আমরা ডাক্তার ডাজেনের লেখা পড়ি, আমরা ডাক্তার ডানহামকে পড়ি, আমরা ডাক্তার বনিংহাউসেনকে পড়ি, এবং ডক্টর হেরিংসকেও পড়ি।
এবং আরো অনেক হোমিওপ্যাথের কথা বলি, এবং যেমন সর্বশেষে বলবো আমাদের ডক্টর জেন কাঞ্জিলালের কথা। মানে এই সমস্ত চিকিৎসকরা যে সমস্ত মেটেরিয়া মেডিকা লিখেছেন, তারা যে সমস্ত রাইটিংস অন, মানে রাইটিংস, লেসার রাইটিংস আর কি, লেসার রাইটিংস লিখেছেন, বা হোমিওপ্যাথিক দর্শন লিখেছেন, বা হোমিওপ্যাথিক রেপার্টরি লিখেছেন, মনে রাখতে হবে এর সবগুলো কিন্তু অর্গাননের পঞ্চম সংস্করণের পরিপ্রেক্ষিতে লেখা। সমস্তগুলো অর্গাননের পঞ্চম সংস্করণের পরিপ্রেক্ষিতে লেখা। আমাদের রেপার্টরি তো সব থেকে বেশি প্রয়োজন হয়, এগুলো কিন্তু পঞ্চম সংস্করণকে কেন্দ্র করে লেখা। ডাক্তার কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফি তো মানে একদম একটা অনবদ্য বই, আমরা সবাই জানি। এবং এই বইটাকে যদি আমরা অর্গাননের উপর গবেষণামূলক গ্রন্থ বলি, তাকে কিন্তু অর্গাননের গবেষণামূলক গ্রন্থ হচ্ছে এই আমাদের কেন্টের লেকচারস অন হোমিওপ্যাথিক ফিলোসফি, যেটা না পড়লে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়া মানে দুরূহ ব্যাপার হয়ে পড়ে, দুরূহ হয়ে ব্যাপার। হ্যাঁ, আচ্ছা। এবং ডক্টর কেন কিন্তু অর্গাননের বিষয়গুলিকে অত্যন্ত সরল ভাবে, হ্যাঁ, অত্যন্ত সরল ভাবে ব্যাখ্যা করেছেন, যার ফলে অর্গানন পড়াটা বা অর্গাননের বিষয়গুলো মানে বোঝাটা, অর্গাননের বিষয়গুলো, হোমিওপ্যাথির মূল জায়গাগুলো উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করা আমাদের কাছে অনেক সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে। এবং তবে হ্যাঁ, ডক্টর কেন কিন্তু অহংকারী ছিলেন না, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত বিনয়ী ছিলেন। এবং তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গেই বলেছেন যে আমি যা করেছি, আমি যা দিয়েছি, এটা আমার কিন্তু নিজের কথা নয়, আমি নিজে কিচ্ছু করিনি, আমি কেবলমাত্র হ্যানিম্যান যা বলেছেন, হ্যানিম্যান যা আবিষ্কার করেছেন, আমি কেবলমাত্র তারই হয় কিছুটা সহজ ব্যাখ্যা করেছি। হ্যাঁ, তারই সহজ ব্যাখ্যা করেছি, তবে আমি নূতন কিছু করিনি। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু ডক্টর কেন অত্যন্ত মানে বিনয়ের সঙ্গেই ব্যাখ্যা করেছে। আমরা এখনই অর্গাননের ষষ্ঠ সংস্করণ নিয়ে কিছু করছি না। হ্যাঁ, আহ, ওখানে এই অর্গাননের ষষ্ঠ সংস্করণে এমন কিছু লেখা আছে বা এমন কিছু বক্তব্য আছে যার যুক্তি জোরালো নয়। কারণ হোমিওপ্যাথিটা কিন্তু দাঁড়িয়ে আছে ইন্ডাকটিভ লজিকের উপরে, যুক্তির বাইরে হোমিওপ্যাথি কিছু নেই। আমরা যুক্তি ছাড়া, যুক্তি বাদ দিয়ে হোমিওপ্যাথির কোনো কিছু কল্পনা করতে পারি না। এখানে এখানে কল্পনা বা মানে ব্যক্তিগত মতামতের কোনো জায়গা নেই। পুরো বিষয়টাই কিন্তু সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক যুক্তি দিয়ে হুম ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, এদিক থেকে অর্গাননের ফিফথ এডিশন আমাদের কাছে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ডক্টর কেন্ট, আমরা সবাই জানি ডক্টর কেন্ট 1916 সালে দেহ রেখেছিলেন। হ্যাঁ, ডক্টর কেন্ট 1916 সালে দেহ রেখেছিলেন, এবং অর্গাননের ষষ্ঠ সংস্করণ প্রকাশিত হয় 1920 এবং 1921 সালে। প্রথমে হ্যাঁ, প্রথমে কে প্রকাশ করেছিলেন? প্রথমে ওই ডক্টর রিচার্ড হেল। হ্যাঁ, ডক্টর রিচার্ড হেল প্রথমে জার্মান ভাষাতে, তারপরে ইংলিশে আমাদের ডক্টর মানে পরিক, হ্যাঁ, পরিক প্রকাশ করেছিলেন। কিন্তু ডক্টর কেন সমস্ত জায়গায় ব্যাখ্যা করলেও
অর্গাননের 6th এডিশন ব্যাখ্যা করতে পারেনি, তিনি পাননি। তিনি 5th এডিশন পর্যন্তই যা কিছু পেয়েছেন আমাদেরকে দিয়ে গেছেন। তবে কেন্টের উত্তরসূরি বলবো আমরা ডক্টর জেন কাঞ্জিলাল। ডক্টর জেন কাঞ্জিলাল তার রাইটিংস অন হোমিওপ্যাথি মানে সেকেন্ড দুটো ভলিউমের সমাপ্ত, সেকেন্ড ভলিউমে একটা অপূর্ব আর্টিকেল লিখেছেন যার নাম হচ্ছে সাম পয়েন্টস অফ কনফিউশন ইন দ্য 6th এডিশন অফ দ্য অর্গানন অফ মেডিসিন। এটা পড়লে কিন্তু অর্গাননের 6th এডিশনের দোষ ত্রুটিগুলো আমাদের সামনে সুন্দরভাবে মানে উপস্থাপিত হয়। আমরা আলোচনা করতে করতে সেই জায়গাগুলো নিয়ে অতি অবশ্যই আলোচনা করব, তা না হলে আলোচনা আমাদের অসমাপ্ত থেকে যাবে। আর আমাদের এই যে আলোচনা, এই আলোচনা ডোজ অ্যান্ড পোটেন্সির আলোচনা একটা দুটো ক্লাসে হবে না, অন্তত হয়তো 5-6টা ক্লাস লেগে যেতে পারে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা যাই হোক, ওই যে এই এই আর্টিকেলের মধ্যে যে আর্টিকেলের কথা বললাম, ডক্টর হ্যানিম্যান, এই ডক্টর জেন কাঞ্জিলাল মানে অর্গাননের 6th এডিশনের জায়গা রয়েছে যেগুলো আমাদের পক্ষে গ্রহণ করা কষ্টকর, সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছে হ্যানিম্যান। এবার আমরা একটু ডোজের ইতিহাসের দিকে তাকাই, যেটা আলোচনা না করলে ডোজ সম্পর্কে কিন্তু বা হোমিওপ্যাথি সম্পর্কে আমাদের কাছে অনেক কিছু অস্বচ্ছ থেকে যায়। হ্যানিম্যান প্রথম দিকে খুব মানে অতিমাত্রায় মানে ম্যাক্সিমাম ডোজেই অপরিশোধিত অবস্থায় মানে ক্রুড ফর্মে ওষুধ, ক্রুড সাবস্টেন্স, যেমনটি তিনি এলোপ্যাথি চিকিৎসক যখন ছিলেন তখন তো ক্রুড ফর্মে দিতেন। এর পরবর্তীকালে তিনি 1790 খ্রিস্টাব্দে হোমিওপ্যাথিক আবিষ্কার করলেন ল অফ সিমিলিয়া অনুযায়ী ওষুধ সিলেকশন করতে, কিন্তু তার যে ডোজটা ছিল, ডোজটা কিন্তু তিনি দিতেন ওই মানে অপরিশোধিত অবস্থা বা ক্রুড অবস্থাতে কিন্তু তিনি ম্যাসিভ ডোজেই ওষুধ দিতেন। এইরকম ওষুধ দেবার ফলে হ্যানিম্যান দেখতেন যে বহু রোগ লক্ষণগুলো চলে যাচ্ছে, বহু রোগ লক্ষণ চলে যাচ্ছে, কিন্তু নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করে তিনি দেখতে পেতেন রোগী প্রকৃত আরোগ্য লাভ করছে না, রোগী প্রকৃত আরোগ্য লাভ করছে না, রোগীর দেহে ওষুধের পার্শ্বক্রিয়া থেকেই যাচ্ছে। তখন তিনি মনে করলেন কি না, ওষুধের মাত্রা কমানো যাক, ওষুধের মাত্রা কমিয়ে দেখা যাক, ওষুধ হয়তো বেশি হয়ে যাচ্ছে, বেশি মাত্রায় ওষুধ দেবার জন্যই হয়তো এত পার্শ্ব প্রতিক্রিয়া। তিনি ওষুধের মাত্রা মানে কমাতে শুরু করলেন এবং দেখলেন যে যত ওষুধের মাত্রা কমছে, ওষুধের মাত্রা যত কমছে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তত কমছে। এইভাবে তিনি ওষুধের মাত্রা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করলেন। হ্যাঁ, ওষুধের মাত্রা তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করলেন এবং ওষুধের সূক্ষ্মতর কিভাবে করলেন, ওষুধকে ডাইলুট করতে লাগলেন। যে ক্রুড ফর্মের যে ড্রাগ গুলো, সেই ক্রুড ড্রাগকে তিনি ডাইলুট করতে থাকলেন, ডাইলুট করে তিনি মানে ওষুধ দিতে থাকলেন। আমরা কোনো পদার্থকে যদি ক্রমশ ডাইলুট করতে থাকি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যতই ডাইলুট করি না কেন, আর সেটা তো একটা পদার্থ, এই সাবস্টেন্সটা তো একটা পদার্থ, তাহলে পদার্থ তো নিঃশেষ হতে পারে না, পদার্থ তো কখনো নিঃশেষ হয় না। হ্যাঁ, আমরা তো ফিজিক্সে পড়েছি পদার্থ নিঃশেষ হয় না। তাহলে ওই যে পদার্থটা যতই ডাইলুট করি না কেন, পদার্থ কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থাতে
ডাইলুটের মধ্যে থেকে যাচ্ছে এবং পদার্থের ধর্ম কিন্তু কখনো নিঃশেষ করতে আমরা পারি না। তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু আমরা এখান থেকে কখনোই বন্ধ করতে পারি না। যতই ডাইলুট করি না কেন, পদার্থ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা ফিজিক্যাল কাজগুলো কিন্তু থেকে যায়। এবং এর ব্যাখ্যা কিন্তু হ্যানিম্যান দিয়ে গেছে। আসলে হ্যানিম্যান এমন এক ব্যক্তি, তিনি যা কিছু করতেন প্রত্যেকটা ব্যাপার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতেন। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করে তার সঠিক জায়গাটা, হ্যাঁ, মানে সঠিকভাবে তুলে ধরতেন। এবং এই ডাইলুট প্রসঙ্গে হ্যানিম্যান তার ওই ক্রনিক ডিজিজের, হ্যাঁ, ক্রনিক ডিজিজের যে দ্বিতীয় সংস্করণ হয়, দ্বিতীয় সংস্করণ ক্রনিক ডিজিজ, খানে তিনি 5টা ভাগের, আগেও আমি বলেছিলাম বোধহয় যে 5টা ভাগে তিনি পাবলিশ করেছিলেন। প্রত্যেকটা ভাগের একটা করে তিনি ভূমিকা লিখেছিলেন এবং পঞ্চম ভাগের ভূমিকাতে তিনি লিখছেন, আমরা যদি কোনো পদার্থকে ক্রমশ জল মিশিয়ে লঘু করতে থাকি, তাকে লঘু করতে করতে তার রং বা স্বাদ বিলুপ্ত হতে পারে। তার রং বা স্বাদ বিলুপ্ত হতে পারে। যেমন আমরা যদি লবণকে বা কোনো তিক্ত পদার্থকে জলে দ্রবীভূত করতে করি এবং ক্রমশ যদি তাকে আরো জল মিশিয়ে লঘু করি, একটা সময় আসবে যে সেই দ্রবণে লবণ বা তিক্ত স্বাদ, লবণাক্ত বা তিক্ত স্বাদ থাকবে না, হ্যাঁ, আর পাওয়াও যাবে না। মানে কিন্তু বন্ধু, যে পদার্থটা তাতে গোলা হয়েছিল সেটা কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থাতে তার অস্তিত্ব বজায় রাখবে সেই লঘু পদার্থের উপরে, হ্যাঁ, তার অস্তিত্ব কিন্তু কখনোই বিপন্ন হবে না, কেবলমাত্র তার মাত্রাটা কমতে থাকবে। এটাই হচ্ছে প্রকৃত লঘুকরণ বা ডাইলুশন, হ্যাঁ, এটাই হচ্ছে প্রকৃত লঘুকরণ বা ডাইলুশন, যেটা হ্যানিম্যান ওষুধের ক্ষেত্রে করেছেন। যে যতই ডাইলুট করেছে তার ভিতর থেকে এবং আমরা বাস্তবেই বুঝতে পারি যে পদার্থটা যাবে কোথায়, তার মাত্রাটা মানে মিলি মিনি মাইক্রো এইভাবে কমতে 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 থাকবে। আর একটা কথা, এই যে লঘুকরণ, এটা কিন্তু ডায়নামাইজেশন নয়। ডায়নামাইজেশনটা একটু আলাদা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডায়নামাইজেশনটা কিন্তু মানে এই যে ডাইলুশন, হ্যাঁ, আর ডায়নামাইজেশন দুটো কিন্তু এক। এখানে কিন্তু হ্যানিম্যান ডাইলুশনে করছে। হ্যানিম্যান কিন্তু এখনো ওষুধের অ্যাকশন কাটাবার জন্য, পার্শ্বক্রিয়া কাটাবার জন্য ডাইলুশন করে চলেছে সূক্ষ্মাতি সূক্ষ্ম মাত্রা। এবার দেখা যাক হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি আবিষ্কার করেন, তারপর তিনি ওষুধের কেমন মাত্রা ব্যবহার করতেন। একটু উদাহরণ দিলে বোধহয় ব্যাপারটা আমাদের ভালো লাগবে। তাই সেই সময়কে ব্যবহার করে হ্যানিম্যানের ওষুধের মাত্রা সম্পর্কে আমরা দু চারটে কথা বলি। আমরা দেখেছি বা আমরা সকলেই জানি যে হ্যানিম্যান 1796 সালে, হ্যাঁ, হ্যানিম্যান 1796 সালে তিনি নিউজিল্যান্ডের জার্নালে প্রথম হোমিওপ্যাথি আবিষ্কারের কথা প্রকাশ করেছিলেন নিউজিল্যান্ডের জার্নালে, হ্যাঁ, মানে কিন্তু হোমিওপ্যাথি আবিষ্কারের কথা প্রকাশ করেছেন, ল অফ সিমিলিয়া প্রকাশ করেছেন। ল অফ সিমিলিয়া অনুযায়ী কিভাবে ওষুধ দিতে হবে, হ্যাঁ, আচ্ছা,
ল অফ সিমিলিয়া অনুযায়ী কিভাবে ওষুধ নির্বাচন করতে হবে সেটাও তিনি বলেছেন, কিন্তু সঙ্গে এ কথাটা বলেছেন যে আহ, ওষুধ ক্ষুদ্র মাত্রায় দিতে হবে। কিন্তু এই মাত্রা কতটা, এই ক্ষুদ্র মাত্রা কতটা, কতটুকু ওষুধ দিলে ক্ষুদ্র মাত্রা হবে, এটাও তো জানা দরকার। কারণ তিনি অর্গাননের শেষ পর্যায়ে, আপনারা নিশ্চয়ই পড়েছেন 274-75, যেখানে হ্যানিম্যান বলছেন যে ল অফ সিমিলিয়া মেনে শুধুমাত্র টোটালিটি অনুযায়ী ওষুধ দিলেই হবে না, একটা ওষুধ তখনই সিমিলিমাম হবে যখন তার ওষুধের মানে ডোজটা উপযুক্ত হবে, এবং সঙ্গে পরবর্তীকালে আমরা বলতে পারি যে পোটেন্সি ডোজ এবং পোটেন্সি যখন রোগীর উপযুক্ত হবে, হ্যাঁ, ল অফ সিমিলিয়া মেনে ওষুধ নির্বাচন করা হলো, তার উপযুক্ত মাত্রাটা হলো, ডোজটা উপযুক্ত হলো, ওষুধটা পোটেন্টাইজড হলো, তবেই কিন্তু সেটা একজন রোগীর পক্ষে সিমিলিমাম হবে। যদি আমি একদম পোটেন্সির কথা আসিনি, আসবো পরে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তিনি কিন্তু তখনও এই সূক্ষ্ম মাত্রাটা কত সেটা কিন্তু তিনি তখন বলতে পারেননি। সে বিষয়ে কোনো আলোকপাত করতে না পারলেও 1798 সালে তিনি হিউফিল্যান্ড জার্নালে তিনি সেই সময় কেমন ওষুধ দিতেন কিছু কিছু উদাহরণ রেখেছিলেন, এবং আমরা তার দুই একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি। যেমন তিনি কন্টিনিউয়াস টাইপ অফ ফিভার, যাকে আমরা বাংলায় সবিরাম জ্বর বলি, এবং রেমিটেন্ট ফিভার। হ্যাঁ, রেমিটেন্ট ফিভারটা কি আমরা সবাই জানি, তবু একবার ঝালিয়ে নেই। রেমিটেন্ট ফিভার হচ্ছে যে এই জ্বর হলে, রেমিটেন্ট ফিভারের জ্বরটা ওঠানামা করে। হ্যাঁ, রেমিটেন্ট ফিভারে জ্বরটা ওঠানামা করে, কিন্তু কখনোই জ্বরটা নর্মাল টেম্পারেচারে আসে না, যেটা আমরা ইন্টারমিটেন্ট ফিভারে পাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রেমিটেন্ট ফিভারে কিন্তু কখনোই জ্বরটা নর্মাল লেভেলে আসে না, অথচ জ্বরটা ওঠানামা, আমি 1 ডিগ্রি তো পার্থক্য থাকেই, জ্বরটা ওঠানামা করে। এবং সেই কন্টিনিউয়াস টাইপ অফ ফিভার এবং রেমিটেন্ট ফিভারে তিনি কেমন ডোজ দিতেন সেই বিষয়ে ওই 1798 সালে হিউফিল্যান্ডের জার্নালে একটি আর্টিকেল লেখেন। হ্যাঁ, মানে তিনি বলেন, আচ্ছা তারা কিন্তু বলি যে সেই সময় তিনি যে ওষুধগুলো ব্যবহার করতেন সেটা কিন্তু ওষুধ একটা ইউনিট ব্যবহার, ইউনিট হিসাবে তার মেপে ব্যবহার হতো, তো ইউনিট ব্যবহার করা হতো, সেটা কিন্তু গ্রেন হিসাবে ওষুধকে মাপা। হ্যাঁ, 1 গ্রেন, 2 গ্রেন, 3 গ্রেন এইভাবে, এবং ওই মানে 1 গ্রেন সমান সমান বোধহয় 64.5 মিলিগ্রামের মতো। হ্যাঁ, অর্থাৎ কিন্তু তখনও কিন্তু তিনি ওষুধ দিচ্ছেন মেটেরিয়ালিস্টিক দৃষ্টিভঙ্গিতে, কোয়ান্টিটি দেখছেন, ওষুধ কোয়ান্টিটি মেপে মেপে তিনি ওষুধ দিচ্ছেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে যেমন ওই সবিরাম জ্বরে বা ওই রেমিটেন্ট ফিভারে টোটালিটি অনুযায়ী তিনি আর্নিকা অনেককে প্রেসক্রিপশন, রুট অফ আর্নিকা প্রেসক্রিপশন করেছেন, এবং সেটা কিন্তু বলছেন যে আমি বেশ কয়েক গ্রেন করেই দিতাম, কয়েক গ্রেন করেই। হ্যাঁ, মানে অনেকটা অনেকটা কোয়ান্টিটিতেই, মানে বেশ বড় মাত্রাতে তিনি আর্নিকা রুট দিতেন। ওপিয়াম দিতেন কিন্তু মানে 1/5 গ্রেন, ওপিয়াম 1/5 গ্রেন দিয়েছেন, কখনো ওপিয়াম 1/2 গ্রেন দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এইভাবে তো গ্রেনে দিতেন। এবং সব থেকে যেটা ক্যাম্পার সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, তিনি কিন্তু এই সবিরাম জ্বর বা আপনার মানে এই
কি বললাম যে রেমিটেন্ট ফিভার বা কন্টিনিউয়াস টাইপ অফ ফিভারে যেখানে ক্যাম্পার প্রেসক্রিপশন করেছে সেখানে 30 থেকে 40 গ্রেন, হ্যাঁ 30 থেকে 40 গ্রেন ওষুধও কিন্তু তিনি ডোজ হিসাবে রুগীকে খেতে দিতেন। আবার লিডাম 6-7 গ্রেন পর্যন্ত তিনি রুগীকে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এইভাবে এইরকম তিনি ওষুধ দিতেন, কিন্তু বড্ড বেশি পার্শ্ব প্রতিক্রিয়া পেতেন, বড্ড বেশি পার্শ্ব প্রতিক্রিয়া পেতেন। আবার তিনি ডাইলুট করছেন তখন থেকেই। এবং আমরা প্রথম এখান থেকে একটি ডাইলুটের আমরা প্রথম তার কাছ থেকে জানতে পারলাম ডাইলুট সম্পর্কে, ওষুধ কিভাবে ডাইলুট করছে। হ্যাঁ, এবং এই সম্পর্কে আমরা প্রথম যে তার আর্টিকেলটা পাই ওষুধ ডাইলুট করা সম্পর্কে, ডাইলুট ওষুধ ব্যবহার করছেন সেটা আমরা পেয়েছি প্রথম 1801 সালে। হ্যাঁ, 1801 সালে আমরা ডাইলুট প্রসঙ্গে জানতে, আসলে ধারাবাহিকভাবে না বললে আমরা পোটেন্সিটা কিরকম দেব সেই জায়গাটা আসতে একটু কষ্টকর হয়, বা একটা ওষুধের প্রতি একটা আস্থা সেই জায়গাটা আসে। ঠিক আছে, এবং এই তাহলে বললাম যে এই যে প্রথম ডাইলুটের আমরা কথা জানতে পারি হ্যানিম্যানের 1801 সালে প্রকাশিত একটা আর্টিকেল থেকে, যার নাম ছিল প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ স্কারলেট ফিভার। হ্যাঁ, কিওর অ্যান্ড প্রিভেনশন বা হ্যাঁ কিওর অ্যান্ড প্রিভেনশন অফ স্কারলেট ফিভার আর্টিকেলটা ছিল 1801 সালে। সেখানে তিনি কি বলছেন, একটা উদাহরণ দিয়েছেন যে স্কারলেট ফিভার হবার পর দুটি শিশুর চিকিৎসা, চিকিৎসা সম্পর্কে তিনি আর কি বলেছেন যে তাদের একজনের বয়স 4 বছর এবং আরেকটি শিশুর বয়স হচ্ছে 10 বছর। তিনি লক্ষণ অনুযায়ী, হ্যাঁ মানে লক্ষণ মিলিয়ে সিমটম অনুযায়ী শিশু দুটিকে পপি জুস টিংচার দিয়েছিলেন। হ্যাঁ, তখন তিনি ওইভাবেই দিতেন ওষুধ। তাহলে পপি জুস টিংচার দিয়েছিলেন এবং কিভাবে দিয়েছিলেন, কতটা ডাইলুট করেছিল, ওই প্রথম আর্টিকেলে আমরা ডাইলুশনের প্রথম আর্টিকেলে পাই প্রথমে 500 ফোঁটা, হ্যাঁ একদম ডাইলুট স্পিরিট নিলেন। এই 500 ফোঁটা ডাইলুট স্পিরিটের সঙ্গে 1 ফোঁটা পপি জুসের টিংচার মেশালেন। 500 ফোঁটার সঙ্গে 1 ফোঁটা পপি জুসের টিংচার মেশান। এরপর এই যে মিশ্রণটা তৈরি করেছেন, এই যে মিক্সচারটা, সেখান থেকে আবার 1 ফোঁটা তিনি ওই 500 ফোঁটা মানে ডাইলুট অ্যালকোহলের সঙ্গে মেশালেন। হ্যাঁ, এখন এই যে দ্বিতীয় মিশ্রণটি তৈরি হলো, এই দ্বিতীয় মিশ্রণটি থেকে 4 বছরের শিশুটিকে তিনি 1 ফোঁটা এবং 10 বছরের শিশুটিকে তিনি 2 ফোঁটা ওষুধ খেতে দেন। হ্যাঁ, মানে ওষুধটা কিভাবে তিনি দিতেন, এই ডোজটা 4 ঘন্টা, 8 ঘন্টা বা 24 ঘন্টা পর পর, কিংবা কখনো কখনো বলছে জ্বর চলাকালীন মাঝে মাঝে আমি তাদেরকে এই ওষুধটা দিতাম। এতে কিন্তু দুজনের স্কারলেট ফিভার সেরে যায়। স্কারলেট ফিভার কিন্তু দুজনেরই সেরে গিয়েছিল। এমনিতেও তিনি বলছেন যে তিনি ছোট শিশুদের ক্ষেত্রে এরকম টিংচার 10 চা চামচের সঙ্গে, চা চামচের জলের সঙ্গে মানে 1 ফোঁটা মিশিয়ে 1 চামচ 2 চামচ বা 3 চামচ করে রুগীদেরকে খেতে দিত। হ্যাঁ, খেতে দিত। কিন্তু তিনি বলছেন এত লঘু করে ওষুধ আমি দিচ্ছি, এত লঘুকৃত ওষুধ দেবার পরও দেখতে পাচ্ছি যে রোগ চলে গেলেও মানে ধীরে ধীরে
দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে, হ্যাঁ, ওই ওষুধের বিষক্রিয়া চলছে। হ্যাঁ, বছরের পর বছর ধরে ওই ওষুধের বিষক্রিয়া চলছে। তাহলে ভাবুন, আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে এক শ্রেণীর চিকিৎসক এক ফোঁটা নয়, 10-20 ফোঁটা করে টিংচার রোগীকে প্রেসক্রিপশন করছেন, একবারে খেতে বলছেন। হ্যাঁ, এইভাবে হ্যানিম্যান ওষুধকে মানে খেতে দিচ্ছেন তো, কিন্তু এইভাবে ওষুধকে আরো ডাইলুট করতে শুরু করলেন, তার এই রিয়াকশন কাটা পর্যন্ত। কিন্তু তাতেও দেখতে পাচ্ছেন যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ হচ্ছে না। এতেও কিন্তু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধ হচ্ছে না, তাতেও কিন্তু যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া চলছে। তখন তিনি আবার গবেষণা শুরু করলেন। হ্যাঁ, তিনি আবার গবেষণা, এত ডাইলুট করেও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মেটানো যাচ্ছে না। এরপরে তো আরো অনেকদিন আরো 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 ডাইলুট করেছেন, সব জায়গায় একই অবস্থা চলছে, যেটা কেন ঘটছে? তখন হ্যানিম্যানের মাথায় এলো যে ভাইটাল ফোর্স কি? ভাইটাল ফোর্স হচ্ছে ডাইনামিক ভাইটাল ফোর্সের ওষুধকে কাজ করাতে হচ্ছে। আর ওষুধ কি? রোগ কি? রোগও ডাইনামিক। কারণ আমরা তো বলেই থাকি যে ডাইনামিক ডিরেঞ্জমেন্ট অফ দ্য ভাইটাল ফোর্স ইজ ডিজিজ। তাহলে যেখানে ভাইটাল ফোর্স ডাইনামিক, যেখানে রোগ ডাইনামিক, তাহলে ওষুধকে যতই ডাইলুট করা হোক না কেন, সেটা তো আমরা ফিজিক্যাল অবস্থাতেই দিচ্ছি। লিকুইড ওষুধটা এত ডাইলুট করে দিচ্ছি, কিন্তু তার তো ওষুধ তো ফিজিক্যাল রয়ে গেছে। কিন্তু একটা শক্তি, ডাইনামিক যে ভাইটাল ফোর্স শক্তি, অসুখ অসুখ শক্তি, ডাইনামিক। তাহলে ডাইনামিক বিষয়টাকে তো কোনো বস্তু দিয়ে প্রতিহত করা যাবে না। হ্যাঁ, ডাইনামিককে প্রতিহত করতে আমাদের ডাইনামিক ওষুধই দিতে হবে। যদি ডাইনামিক ডাইনামিক ডিলেস ভাইটাল ফোর্সকে তার সমহিমায় ফিরিয়ে আনতে হয়, তাহলে কিন্তু ওষুধ তো ডাইনামিক দিতে হবে। এবং এই জায়গা থেকেই, যেহেতু ভাইটাল ফোর্স ডাইনামিক আর ডিজিজ ডাইনামিক, তার মাথায় এলো যে এইবার আমাকে তাহলে ওষুধ তো ডাইনামিক করতে হবে। এবং ডাইনামিক তিনি তারপর ওষুধকে ডাইনামাইজড করে ডাইনামিক ওষুধ দিলেন। আমরা অর্গাননের ফিফথ এডিশনে যেটা প্রকাশিত হয় 1833 সালে, হ্যাঁ, যেটা প্রকাশিত হয় অর্গাননের ফিফথ এডিশন 1833 সালে প্রকাশিত হয়। এবং এই ফিফথ এডিশনে কিন্তু আমরা ডাইনামিক ওষুধকে পাই। ঠিক আছে, এরপরে অবশ্য ওই হ্যানিম্যান এই যে ডাইনামাইজেশনের কথা যেটা বললাম, যে ওই যেটা আর কি লঘুকরণের যে ব্যাপারটা, হ্যাঁ, ডাইলুট করবার যে ব্যাপারটা, সেটা ওই অর্গানন ক্রনিক ডিজিজের সেকেন্ড এডিশনের 5ম খণ্ডের ভূমিকাতে লিখেছিলেন
এবং ডায়নামাইজেশনও কিন্তু সেখানেই তিনি দিকে। হ্যাঁ, আচ্ছা, এখন এই ডায়নামাইজেশন ব্যাপারটা কি, এটা আমি একটু জাস্ট ক্রনিক ডিজিজের ওই জায়গাটাই একটু আপনাদেরকে পড়ে শোনাই। এটা আমি পড়ে শোনাতে চাই, সরাসরি জায়গাটা শুনুন এবং আপনারা পড়বেন। Homeopathic dynamizations are process by which the medicinal properties which are latent in natural substances while in their crude state, যে মানে হোমিওপ্যাথিক ওষুধ যেটা আমরা ব্যবহার করি, যে সাবস্টেন্স ব্যবহার করি, তার ভেতরে তার মানে মেডিসিনাল প্রপার্টি, ওষুধের যে ধর্ম, সেটা কিন্তু ল্যাটেন্ট অবস্থাতেই থাকে, become aroused and then become enabled to act in an almost spiritual manner on our life, that is on our sensible and irritable fiber। হ্যাঁ, আচ্ছা, যাক এবার আমি এমনি যাই হোক আর কি, যে তাহলে এই জায়গাটায় ডায়নামাইজ করবার পরে এই যে ল্যাটেন্ট অবস্থায় ওষুধগুলো, ওষুধের যে প্রপার্টিটা, মেডিসিনাল যে প্রপার্টিটা ড্রাগ সাবস্টেন্সের ভেতরে থাকে, সেটা বেরিয়ে আসে। এবং এটা আমরা দেখেছি হ্যানিম্যান ওই 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 লেখাতেই পড়ে বলতে ভালো লাগছে না, তাই ওই লেখাতে আছে যে হ্যানিম্যান বলছেন যে যে আমরা তো কি করি, সত্যি তো আমরা সলিড সাবস্টেন্সকে ট্রাইচুরেট করি এবং যেখানে লিকুইড বস্তু রয়েছে সেখানে আমরা সাক্কাশন করি। তাহলে সাক্কাশন এবং মানে এই সাক্কাশন করে এবং ট্রাইচুরেশন করে তার ভেতরে শক্তি সঞ্চারিত করি, এবং তখনই মানে এই যে সাবস্টেন্সের ভেতরে যে ল্যাটেন্ট অবস্থাতে যে মেডিসিনাল প্রপার্টি থাকে সেটা বেরিয়ে আসে, এবং তখন তখন এই পোটেন্টাইজড ওষুধ যখন দেওয়া হচ্ছে, তখন তো আর সেটা কোনো ফিজিক্যাল পদার্থ ফিজিক্যালি অ্যাক্ট করছে না, তখন তো ডায়নামাইজড অবস্থায় শক্তি হিসেবেই কাজ করছে। এবং হ্যানিম্যান এইভাবে লঘুকরণ থেকে, হ্যাঁ, ওই যেহেতু ভাইটাল ফোর্স ডাইনামিক, ডিজিজ ডাইনামিক, ওষুধ তো ডায়নামাইজড করলেন, এবং ডায়নামাইজড করবার পরে তিনি ওষুধ দেবার পরে তিনি দেখতে পেলেন এইবার কিন্তু আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আসছে না, যেটা একদম হ্যানিম্যানের শেষ জীবনে গিয়ে বলতে পেরেছিলেন। হ্যাঁ, শেষ জীবনে গিয়ে বলতে পেরেছে। তাহলে এখন আমরা একটা কথা বলতে পারি যে আমরা যে ওষুধটা, যে ওষুধের মানে সূক্ষ্ম মাত্রায় ওষুধটা যে দেব, আমরা তো সূক্ষ্ম মাত্রায় যে ওষুধটা দেব, সেই ওষুধটা কিন্তু অতি অবশ্যই 6টি বৈশিষ্ট্য থাকতে হবে। ওষুধের যদি 6টি বৈশিষ্ট্য থাকে তবেই সেটা হবে হোমিওপ্যাথিক ওষুধ, এবং তখনই কিন্তু তাকে আমরা সূক্ষ্ম মাত্রায় দিতে পারব। আজকের আমরা সেই মাত্রাটা কতটা হবে, সূক্ষ্ম মাত্রাটা, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আজকে আমরা যাবো না, আমরা পরের আলোচনা সেখানে করবো যে এই মাত্রাটা কেমন হওয়া উচিত। যাই হোক, তাহলে এই যে 6টা বৈশিষ্ট্য যে ওষুধটা থাকা দরকার সূক্ষ্ম মাত্রায় ওষুধের, হ্যাঁ, তাহলে মানে প্রথম কথা হচ্ছে যে ওষুধটাকে অতি অবশ্যই শারীরিক এবং মানসিক দিক দিয়ে সুস্থ ব্যক্তির উপরে প্রুভ করতে হবে, অর্থাৎ ট্রাক প্রুভিং করতে হবে, তার উপরে শারীরিক এবং মানসিক সুস্থ ব্যক্তির উপরে ট্র্যাক। জানেন তো হ্যানিম্যান মানে ট্র্যাক প্রুভিং এর রিয়াকশন আসতে পারে, বা কারণ এত জনদরদি, এত মানুষকে ভালোবাসতেন মানব জাতিকে, সেই জন্য তিনি সাধারণ পাবলিকের উপরে না ওষুধ প্রয়োগ করে
নিজের উপরে, নিজের পরিবারের লোকজনের উপরে এবং নিজের বন্ধু যারা এতে রাজি ছিল, তাদের উপরে ড্রাগ পুডিং করতে। দ্বিতীয় শর্ত কি? আচ্ছা, এখন এই যে ওষুধটি যখন আমরা প্রুভ করব, ওষুধ প্রুভিং এর সময় প্রাপ্ত লক্ষণ এবং প্রাকৃতিক রোগের লক্ষণের অবশ্যই মিল থাকা দরকার। হ্যাঁ, যে প্রাকৃতিক রোগ নিয়ে তো রুগী আমাদের কাছে আসবে, তার লক্ষণ এবং ড্রাগ প্রুভিং এর যে লক্ষণ, এই দুটো লক্ষণের মিল থাকতে হবে। হ্যাঁ, এবং সব সময় ওই রকম ওষুধ রুগীকে একটা মাত্র দিতে হবে। হ্যাঁ, একটা মাত্র দিতে হবে। ওষুধের মাত্রাটা হবে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম। হুম, এবং ওষুধের মানে ওষুধের যে শক্তিটা, যা পাওয়ারটা, যে 30-200 বা 1M আমরা যাই দেই না কেন, সেটাও কিন্তু রুগী উপযুক্ত হতে হবে। সেটাও যদি রুগী উপযুক্ত না হয়, তাহলে কিন্তু ওষুধ উল্টো পথে কাজ করতে পারে, বাড়াবাড়ি ধরনের কাজ করতে পারে। আর কি, এইবার দেখতে হবে যে বিশেষ করে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কোন মায়াজমিক ক্রিয়ায় রোগটি এসেছে। যে ওষুধটা দেব, সেই ওষুধে সেই মায়াজমিক ক্রিয়া নাশ করবার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে, তাহলে কি ক্যারেক্টারটা হবে? একটা হচ্ছে ওষুধটি ল অফ সিমিলিয়ামিন, অর্থাৎ ওই ড্রাগ প্রুভিং এ পূর্ণাঙ্গ ড্রাগ প্রুভিং থাকতে হবে, পূর্ণাঙ্গ সিমটম থাকতে হবে, ওষুধের যে লক্ষণগুলো পাবো, ড্রাগ প্রুভিং এর লক্ষণ এবং ওষুধ দেবার যে লক্ষণ, সেই লক্ষণের ভিতরে মিল থাকতে হবে, সব সময় একটা মাত্র ওষুধ দিতে হবে, ডোজটা হবে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম। হ্যাঁ, তা করলেও হচ্ছে না, আমরা দেখলাম সাইড এফেক্ট এসেছে। সেই জন্য হ্যাঁ, ওষুধটা পোটেন্টাইজ ফর্মে থাকতে হবে এবং পোটেন্টাইজ ফর্মে ওষুধের যে শক্তি এবং রোগীর যে জীবনী শক্তি, তার ভিতরে সঠিক সামঞ্জস্য বজায় রাখতে হবে। কম পোটেন্সির হলে ঠিকভাবে কাজ করবে না, অতি পোটেন্সি হলে রোগীর পক্ষে ক্ষতিকারক হবে। এবং যে ওষুধটা দেব, রোগীর রোগটা যে মায়াজম দ্বারা, মানে যে মায়াজম আক্রান্তের ফলে এসেছে, রোগীর ওষুধে সেই মায়াজমকে নাশ করার ক্ষমতা থাকতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়া গুলো পূর্ণ হবার পরেই আমরা ওষুধের ডোজ নির্বাচন করব। আমরা পরবর্তী ক্লাসে ওষুধের ডোজ কেমন হবে বা মাত্রা কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আজকের সে আলোচনা করছি। ভালো, সুস্থ। আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন এবং শ্রদ্ধেয় স্যাররা যারা আমাদের সাথে ছিলেন, এবং আমাদের তপন কুমার ঘোষ স্যারকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আজকে তিনি কষ্ট করে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন এবং আমরা স্যারের কাছ থেকে সবসময় অনেক কিছু শিখে থাকি এবং প্রতিনিয়তই শিখছি। তো স্যারকে কৃতজ্ঞতা জানাই, ওর সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমিও উদ্দীপনার সাথেই থাকবেন।